বন্ধু সুধী জন এক ধর্মের সাত্বিক দেশের কথা করিব কথন। শোনেন বন্ধু সুধী জন, এক ধর্মের সাত্বিক দেশের কথা করিব কথন। শোনেন বন্ধু সুধী জন, হিন্দু ধর্মের রক্ষা কর্তার কথা করিব কথন। দেখুন, সিজেআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি ককরোচ বলেছিলেন যারা বেকার, মোবাইলে বা খালি পোস্ট করে যান, সরকারের বিরুদ্ধে বিভিন্ন মতামত দেন, সরকারের বিভিন্ন ত্রুটি গুলো তুলে ধরেন, তাদের কোনো কাজ নেই, তারা ককরোচ। তৈরি হলো সেই থেকে ককরোচ জনতা পার্টি। তাহলে সিজেআই থেকে সিজেপিতে এই ট্রান্সফরমেশন ঘটলো এই মাস 4-5 মধ্যে। তারপর তো যন্তর মন্তরের আন্দোলন হলো। তাহলে সিজিআই থেকে সিজেপিতে ট্রান্সফরমেশন মানে আই থেকে পি হলো, মানে আইপি অ্যাড্রেস বদলালো, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বদলে গেল। সেটা কালকের দিনের জয়ের মধ্যেই প্রমাণিত হলো। শুধুই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দিয়ে হবে না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ একটা টোকেন। যে 22 জন ছেলে মেয়ে আত্মহত্যা করেছে কোশ্চেন পেপার লিকের জন্য, তাদের বাবা মাদের মনে একটু আশ্বস্ত হলো যে এরপরে আর এই ধরনের লিক হবে না, আর ছেলে মেয়ে একদম আমরা হারাবো না। ধর্মেন্দ্র পদত্যাগ একটা টোকেন, তাকে দিয়ে বোঝানো হলো যে সর্বোচ্চ যে পদে অধিষ্ঠিত তাকে পদত্যাগ করিয়ে পুরো সিস্টেমটাকে ঠিক করা যায়। এনটিএ যা দুর্নীতিগ্রস্ত রয়েছে বছরের পর বছর, যেখান দিয়ে কোশ্চেন পেপার লিক হচ্ছে, সে ইউজিসি নেটই হোক, নিট পিজি হোক, নিট আন্ডার ইউজি হোক, সিটিইটি পরীক্ষা হোক, যে পরীক্ষাগুলি হোক, সবগুলোতে কোশ্চেন পেপার আউট হয়েছে। এখন সরকারকে দেখতে হবে, ভাবতে হবে। তাই সিজিআই থেকে সিজেপি এর ট্রানজিশন, আইপি অ্যাড্রেস বদলালো। সামনের দিনে দেখা যাক কোন দিকে গড়ায়। কেন্দ্রের যারা শাসনকর্তা তারা ভেবেই নিয়েছিল যে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধি এমপি এমএলএদের দিয়েই দেশটা চলে। কিন্তু পশ্চিমবঙ্গে 80%, 90% ভোট হলেও অন্য রাজ্যে 50-60% ভোট হয়। তাহলে বাকি 50% ভোট থেকে বিরত থাকে। তাহলে 50-60% ভোটে নির্বাচিত প্রতিনিধি কিভাবে সারা দেশের প্রতিনিধিত্ব করতে পারে? সারা ভারতবর্ষ জুড়ে বিজেপিও 38 না 39% ভোট পেয়েছে। তাহলে বাকি ভোট, বাকি 12-13% বা 20% অন্যরা পেয়েছে, আর বাকি 40% ভোট কেউ দেয়নি, দিতে যায়নি। বোম্বের মতো অবস্থাপন্ন শহরে, ভারতের সবচেয়ে অবস্থাপন্ন শহর বোম্বে, মুম্বাই, সেখানে 45-50% ভোট হয়। সেখানে অক্ষয় কুমার, যে আমাদের দেশের নাগরিকই ছিলেন না, তিনি ভোট দিয়ে দেখান যে আমি ভোট দিয়েছি। উনি আমাদের দেশের নাগরিকই ছিলেন না। অথচ আমাদের দেশের নাগরিকত্ব নিয়ে আমাদের দেশে পরিশ্রম করা খেটে মেহনতি মানুষদের আজ প্রশ্নের মুখে অবতীর্ণ করানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার চান না যে কোনো বিরোধী পক্ষ থাকুক,
সেজন্য সব ছোট ছোট দলগুলো রাজ্যে রাজ্যে গিলে খাচ্ছেন, এবং বড় দল কেউ গিলে খাওয়ার কথা বলেইছিলেন উনি জনসভায়। এদের মন্ত্রীরা শান্তিরা বড় বড় রাজনৈতিক নেতারা এটাই বলতেন, কংগ্রেস মুক্ত ভারত। তো কংগ্রেস মুক্ত ভারত করতে গিয়ে বিরোধী মুক্ত ভারতে এখন এসে গেছেন। মানে ওনারা চান না ওনাদের বিভিন্ন কর্মপদ্ধতি নিয়ে কেউ সমালোচনা করুক, ওনাদের শিক্ষা ব্যবস্থায় ওনাদের হিন্দুত্ব ঢোকানোর বিরোধিতা করুক, সঠিক শিক্ষা উন্নত না করতে পারা বিরোধিতা করুক, হাজার হাজার মন্দির না তৈরি করে যে হসপিটাল তৈরি করা দরকার, দেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাড়ানো দরকার, দেশের সাধারণ মানুষের স্কিল দক্ষতা বাড়ানো দরকার, এটা সরকার কবে বুঝবে? যতই বিশ্বগুরু বলুন, চীন থেকে সব ইনগ্রেডিয়েন্ট নামতে হয়। সে আপনার স্মার্ট টিভির ইনগ্রেডিয়েন্ট থেকে শুরু করে এসির ইনগ্রেডিয়েন্ট, এসির ভেতরে স্পেয়ার পার্টস, মোটরসাইকেলের স্পেয়ার পার্টস, এমনকি আপনি যে ট্রলি ব্যাগ সেটাও চীনের স্পেয়ার পার্টস, চীন থেকে তৈরি হয়। জিআইপি ট্রলি ব্যাগ, সমস্ত কিছু চীন থেকে হয়। আপনার জীবনদায়ী ওষুধের ইনগ্রেডিয়েন্টস, টিভি, স্মার্ট টিভি, কম্পিউটার গ্যাডগেটস, সমস্ত স্পেয়ার পার্টস চীন থেকে আনতে হয়। তাহলে একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যে হাব চীন তৈরি করে ফেলেছে, সেটা ভারত যেতে গেলে ভারতের 30 বছর লেগে যাবে। কিভাবে 2047 বিশ্বগুরু হবে, এইটা সবাই যাতে জেনে না ফেলে, সেই জন্য মানুষকে অন্ধ করিয়ে রাখা হচ্ছে, অন্ধভক্ত, খালি ধর্ম আর মন্দির দিয়ে বানিয়ে রাখা হচ্ছে। দেশে যদি মন্দির এত হয়ে তাহলে দেশ উন্নত হতো, তাহলে আমেরিকা আর চীন উন্নত হতো। ওদের দেশে গির্জা বানিয়ে তাহলে উন্নতি করতে পারতো। ওরা খ্রিস্টান, চীন বৌদ্ধ ধর্মের আগের প্রবর্তক ছিল, এখন চীনে অধিকাংশই অ্যাথিস্ট। জাপানও বুদ্ধ ধর্মের প্রচারক অনেক আছে, উপাসক। সেখানে বুদ্ধিস্ট টেম্পল বানিয়ে তারা দেখাতে পারতো ধর্ম করিয়ে দেশকে বিশ্বগুরু বানাবে। গুরু আসলে সদ্গুরু, রাম রহিম গুরু, আসারাম গুরু, এদের দেশই হবে। এই করে দেশ কোনোদিন বিশ্বগুরু হয় না, এটা মোদীজি ভুল বোঝাচ্ছে, আর অন্ধভক্তদের অন্ধ করে রেখেছেন। মোদীজির অনেক কিছু ভালো জিনিস, কেন্দ্রীয় সরকার অনেক কিছু ভালো করেছে। জনধন যোজনা করেছে সাধারণ মানুষের জন্য, জিরো ব্যালেন্স করেছে, অ্যাকাউন্ট খুলে দিয়েছে, ঘরে ঘরে গ্রামে গ্রামে টয়লেট সূচনা করেছে, আয়ুষ্মান ভারত করেছে, 80 কোটি জনগণকে ফ্রি রেশন দিচ্ছে। আরো কত বলবো, কেন্দ্রীয় PM আবাস যোজনা করেছে যাতে সবাই ঘর পায়। বেটি বাঁচাও বেটি পড়াও করেছে, লাল্লি বহিনা যোজনা করেছে, এটা অনেক কিছু করেছে, সবকিছু প্রশংসার জন্য। কিন্তু তার সাথে মন্দিরটাও রয়েছে, জায়গায় জায়গায় মন্দির। কলকাতার ফুটপাথ জুড়ে মন্দির আগে তৃণমূল সরকার 15 বছরে করেছে অনেক, ফুটপাথ সেখানে বন্ধ হয়েছে। সেখানে হকার হাঁটানোর জন্য ফুটপাথ দখল করে আছে, হকার তাকে হাঁটানোর জন্য মানুষ উৎকণ্ঠিত এই সরকার। কিন্তু অযথা রাস্তা বন্ধ করে মন্দির, বড় বড় মূর্তি, বড় বড় নমনীষীদের মূর্তি, ইসমাইল মোহনবাগান প্লেয়ারদের মূর্তি, এসব বানিয়ে রাস্তা দখল করে রাখা হচ্ছে। সেখানে সেটাও পথচারীর জায়গার রাস্তা। তাহলে কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য সারা ভারতব্যাপী একটি পার্টি শাসন করবে, যেটা সম্ভব না, গণতন্ত্রের সম্ভব না। গণতান্ত্রিক শাসন তা হয় না, তাহলে চীনের মতো একতান্ত্রিক শাসন হতে হয়। আর চীন সেটা বিপ্লবের মাধ্যমে এসেছে। চীনা গজি ওটা জনগণের ভোটে নির্বাচিত 50%, 60% সারা ভারতের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একতান্ত্রিক শাসন বানানো যায় না। কেননা বাকি 40% ভোটার ভোট দেয় না।
তাহলে তারা কাউকেই নির্বাচিত করেনি। যদিও সরকারকে তাদের কথা ভাবতে হবে, কারণ সরকারে যখন এসছো, সরকারের সব সুবিধা সুবিধা নিয়ে তোমরা মন্ত্রী শান্তি সমস্ত টার্মিনাল বেনিফিট নিয়ে চাকরি করে একদিন পার্লামেন্টে থেকেই যদি পার্লামেন্ট ভেঙেও যায় সারা জীবন ধরে পেনশন পাওয়া, এইসব ভোগ করবে, অথচ সাধারণ গরিব মানুষের কথা ভুগবে না, ভাববে না। এটা কখনোই এই বিশ্বগুরুর ভারতে ভাবা যাবে না। সমাজ কল্যাণমূলক কাজকর্ম বজায় রাখতে হবে। আরো বেশি গরিব মানুষ, মেহনতি মানুষ, বিশেষ করে যারা কষ্ট করে খেটে খায়, যারা সৎভাবে উপার্জন করে, তাদের কথা ভাবতে হবে। তাদের পেশাকে মর্যাদা দিতে হবে। এইটা সরকার মাথায় রাখলেই সামনের দিনে শুভ হবে, তাদের পক্ষেও শুভ হবে, আমাদের সাধারণ জনগণের পক্ষেও মঙ্গল হবে।